হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 আমরা তাপ সঞ্চালন অধ্যায় কিছু এমসিকিউ আমার যতটা মনে আছে 28 কোশ্চেন নাম্বার 28 পেজ নাম্বার 718 তোমাদের ছায়া প্রকাশনী বইতে ততটা আমরা আলোচনা করেছিলাম। তো 28 এর পর 29 থেকে 39 অবধি রয়েছে, তার মধ্যে কয়েকটি একটি কঠিনও রয়েছে এমসিকিউ, যেগুলো তোমাদের অনেকেরই প্রবলেম রয়েছে। তো সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করে এমসিকিউ আলোচনা শেষ করব এবং পরের ভিডিওতে সেট 1 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমরা সবচেয়ে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 29, তো দেখবে এটা একটা এন্ট্রান্সেরই প্রশ্ন। তো বলা হয়েছে একই আকার ও আয়তনে দুটি বস্তুর বিকিরণ গুণাঙ্ক যথাক্রমে 0.2 এবং 0.8। এবার ব্যাপার হচ্ছে বিকিরণ গুণাঙ্ক। তো বিকিরণ গুণাঙ্ক সেটাকে আমরা এপসাইলন দিয়ে প্রকাশ করে থাকি। তো এই ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা, একটা রয়েছে 0.2 আর আরেকটা রয়েছে 0.8। এবার প্রশ্নে বলা হয়েছে যে আকার এবং আয়তন বস্তুর একই রয়েছে, দুটো বস্তুরই তো সেম সাইজ রয়েছে এবং সেম ভলিউম রয়েছে। তো একই হারে তাপ বিকিরণ করছে, তার মানে তাপের যে বিকিরণের হার সেটারও কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন নেই, একই। তাহলে এদের তাপমাত্রা অনুপাত কত হবে? যদি আমরা তাপ বিকিরণের হারের কথা বলা হয় তাহলে আমরা জানি যে যদি আমি প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে অনুপাত একই সঙ্গে বের করতে চাই তাহলে আমরা স্টিফানের সূত্র প্রয়োগ করতে পারি। তার মানে আমি বলতে চাইছি যে যেহেতু ফার্স্ট কেস ওই জন্য আমি সবগুলোকে 1 করে দিলাম, আর যেহেতু সেকেন্ড কেস স্টিফান ধ্রুবক তো সবার ক্ষেত্রে একই থাকবে এইটা। কিন্তু দেখো প্রশ্নে বলা রয়েছে একই আকার, তো আকার একই রয়েছে তার মানে ডেফিনেটলি a1 = a2। আবার প্রশ্নেই বলা রয়েছে যে e1 আর e2 দুটো সমান, অর্থাৎ একই হারে তারা তাপ বিকিরণ করছে। সো e1 = e2। তো এই শর্ত যদি এই ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাহলে আমরা যেহেতু t1 আর t2 চাইছি অনুপাত, তাহলে কি আসছে t1 টু দি পাওয়ার 4 t2 টু দি পাওয়ার 4 = ε2/ε1। ε2 মানে 0.8 আর ε1 মানে হচ্ছে 0.2 অর্থাৎ 4। তো এইখান থেকে সহজেই আমরা দেখো অনুপাত যদি আমরা বের করি মানে 4 টু দি পাওয়ার 1/4 করি, তাহলে 4 টু দি পাওয়ার 1/4 করলে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 1.41, আর নিচে কিছু নেই মানে আমরা 1 লিখতে পারি। তো এই যে ভ্যালুটা 1.414, তো এই ভ্যালুটা মনে করে রাখো √2 মানেও কিন্তু ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো, √2 মানেও কিন্তু 1.414, অর্থাৎ আমরা অনুপাত বলতে পারি √2:1। তো তোমরা দেখবে প্রশ্নে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অপশন বি। তাহলে এর উত্তর হবে কিন্তু অপশন বি। এটা কিন্তু বইতেও দেখো অপশন বি রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে একটা কৃষ্ণ বস্তুর উষ্ণতা T থেকে পরিবর্তিত হয়ে 2T হলো, তখন বিকিরণের যে রেট কিংবা হার, সেই বিকিরণের হার কত গুণ হবে? এটা খুবই সহজ প্রশ্ন, আমরা এই নীতিটাই প্রয়োগ করতে পারি। আমরা স্টিফানের সূত্র থেকে এটা কিন্তু লক্ষ্য করেছি, যেটা উষ্ণতা চতুর্থ ঘাতের সূত্র দেখেছি আমরা। তাহলে আমি যদি E2/E1 বের করি, তোমরা হয়তো ভাবতে পারো আমি E1/E2 করতে করতে হঠাৎ E2/E1 কেন করছি। তার কারণ একটাই যে আমরা পরে কত হচ্ছে বিকিরণ ক্ষমতা সেটা বের করতে চাইছি, তো সেই জন্যই আমরা E2/E1 বললাম। তাহলে দেখো আমরা এভাবে লিখতে পারি, তো প্রশ্ন অনুসারে T2 হচ্ছে কত? 2T, আর এটা হচ্ছে T। তাহলে দেখো এখান থেকে আসছে 16। তাহলে উত্তর কত হবে না E2 হচ্ছে E1 এর 16। এই জন্য দেখবে এখানে অপশন রয়েছে অপশন সি, আর সেটাই হচ্ছে উত্তর 16। নেক্সট প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটা নিয়ে অনেকেরই সমস্যা রয়েছে, তো এই জন্য এই প্রশ্নটা বলি। এইখানে দেখবে নিউটনের যে শীতলীকরণ সূত্র তারই প্রয়োগ, কিন্তু এই যে মক টেস্টের প্রশ্ন রয়েছে কাউন্সিলে, তো সেই ক্ষেত্রে দেখবে লক্ষ্য করে আমরা শীতলীকরণ হতে যে পরিমাণ সময় লাগে তোমরা টেক্সট বইতে দেখতে পারো, সেই ফর্মুলাটা ছিল এইটা, T = 1/c log base e θ1 θ0 θ2 θ0। তোমরা মনে করে দেখো এটাই ছিল, তোমরা টেক্সট বই খুলেও দেখতে পারো এই জিনিসটাই ছিল। কিন্তু ব্যাপারটা হয়েছে এখানে কি বলেছে
না, এখানে বলছে 70 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে নামতে অর্থাৎ উষ্ণতা হ্রাস পেতে 5 মিনিট সময় লেগেছে। আর যখন 100 থেকে 90 সেলসিয়াসে অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতা হ্রাস পাবে তখন কতটা সময় লাগবে। তো এখানে অনেকেই অঙ্ক করতে গিয়ে যেটা প্রবলেম হয়, প্রথমত সি এর মান বলা নেই। আমরা না হলে দুটো ক্ষেত্র করে সি কে ভাগ করে কেটে দিতে পারি, অর্থাৎ দুটো সমীকরণকে ভাগ করে দিলে কেটে যাবে। কিন্তু একটা টি আছে আরেকটা টি সম্বন্ধে চেয়েছে, সেই ক্ষেত্রে আমাদের সারাউন্ডিং কিংবা পরিপার্শ্বের যে উষ্ণতা সেটা দরকার, অর্থাৎ পরিবেশের উষ্ণতা সেটাও কিন্তু দেওয়া নেই। ওই জন্য একটা অপশন রয়েছে যে তথ্য অসম্পূর্ণ বলে, কিন্তু সেটাও নয় কিন্তু, কারণ বাকি অপশনগুলো দেখো 5 মিনিট, 5 মিনিটের বেশি, 5 মিনিটের কম। একটু লজিক লাগালে আমরা কিন্তু প্রমাণ করে দেখাতে পারবো যে 5 মিনিটের কম সময় লাগবে। কিভাবে না, দেখো দুটো কেস রয়েছে। আমরা যদি প্রথম ক্ষেত্রে করি, প্রথম ক্ষেত্রে সময় লেগেছে 5 মিনিট। আমি সেটাকে মিনিট থেকে সেকেন্ড করা উচিত, আমি করছি না, থাক, আমি যেহেতু অপশনগুলো মিনিটেই রয়েছে আমি এটা চেঞ্জ করছি না। আর 1/c log e θ1, এই ক্ষেত্রে দেখো θ1 রয়েছে তোমাদের 70 আর θ2 রয়েছে 60। তো এই জন্য আমরা কেলভিনে করে নিচ্ছি সরাসরি। তো এটা একটা সমীকরণ দাঁড়াচ্ছে। আর নেক্সট যেটা রয়েছে অর্থাৎ কেস 2, দ্বিতীয় ক্ষেত্রে টাইমটা জানা নেই, যেটা আমরা জানতে চাইছি অ্যাকচুয়ালি। সেখানে রয়েছে কত 100 ডিগ্রি সেলসিয়াস, আর রয়েছে θ2 কত 90 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 373 এদিকে 363 মাইনাস θ0। এবার দেখো আমাদের কাছে কিন্তু তথ্য নেই, θ0 নেই, c-ও নেই। আমরা যদি ভাগও করি c কেটে যাবে, কিন্তু θ0 তো রয়ে গেল। আবার θ0 কে বের করো, সেই θ0 কে বের করে আবার এখানে বসাতে হবে। এটা একটা প্রসেস হতে পারে, কিন্তু প্রবলেমটা কি বলতো, ভাগ করে দিলেও θ0 তোমরা পাবে না। কেন পাবে না? t এর মান তো দেওয়া নেই। তো একটা সমীকরণে দুটো চলরাশি অর্থাৎ দুটো অজানা যদি রাশি থাকে সেখানে কিন্তু সমাধান করে বের করা যাবে না, এটা একটা সমস্যা। এইবারে কিন্তু একটা রাস্তা আছে যেখান থেকে আমরা বলতে পারবো এটা 5 মিনিটের কম হবে। একটু ভেবে দেখো, θ0 তো ধ্রুবক, ওই ক্ষেত্রে আমি যদি মনে মনে θ0 মান কিছু একটা ধরে নিই, ধরো 20 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, ঘরের উষ্ণতা কত হবে 20, 30, 35, 40 কিছু একটা, সেই মানটা যদি কেলভিনে বসিয়ে দাও, বসিয়ে যদি তোমরা এইটা বের করো t এর ভ্যালু, কারণ c তো এখানেও রয়েছে এখানেও রয়েছে, সেটা এমনিও ধ্রুবক, ভাগ করলে এমনিও কেটে যাবে। আর c এর প্রভাব এই সমীকরণে যা, এই সমীকরণে তা। তো তোমরা, আমি যেরকম নিজে একটা 20 ডিগ্রি সেলসিয়াস বসিয়ে দেখছিলাম, তো বসিয়ে দেখলে দেখা যাচ্ছে এই যে রয়েছে t ইকুয়ালস টু, এই t ইকুয়ালস টু ভ্যালুটা 5 এর কিন্তু কমই বেরোচ্ছে। তোমরা নিজেরা ক্যালকুলেটরে চাইলে করতে পারো, আর এমনি যদি বুঝতে চাও সেটাও বলে দিচ্ছি আমি। এখানে দেখো 343 মাইনাস সামথিং, সেটা এই ক্ষেত্রে দেখো 373 মাইনাস, কিন্তু দেখো নিচের রাশিটা দ্বিতীয় ক্ষেত্রে বেশি হচ্ছে, তারপরে বিয়োগফলটাও কিন্তু বেশি বেরোবে আগের তুলনায়। তো স্বাভাবিকভাবে t এর ভ্যালু কিন্তু এখানে কমে যাবে। তার মানে যেহেতু এটা 5 মিনিট ছিল, তাহলে এইটা হবে 5 মিনিটে কম। তোমরা চাইলে ক্যালকুলেটরে করেও দেখতে পারো, এটা একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অপশন বি। আমি একটা 20 ডিগ্রি কেলভিনে করে 293 করে আমি বসিয়ে চেক করছিলাম, হচ্ছে। কিন্তু তোমরা এমনি লজিক ফলো করেও করতে পারো, কারণ 1 নম্বরের এমসিকিউ। নেক্সট যে কোশ্চেন রয়েছে, তো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 32। তো 32 তে দেখো যেটা বলা রয়েছে যে উপাদানে দুটি গোলক রয়েছে, একটা A এবং B, সমান তাপমাত্রা, তার উষ্ণতার কোনো ফারাক হচ্ছে না। A গোলকের ব্যাসার্ধ B গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে আমরা এরকম বলতে পারি, A গোলকের ব্যাসার্ধ, আমি A ওই জন্য নাম দিলাম, B গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ, উষ্ণতা একই রয়েছে। তো সাধারণত যেটা হয়ে থাকে আমাদের, সেটা তোমরা ভালো করেই জানো যে ক্ষেত্রফল এবং উষ্ণতা চতুর্থ ঘাতের সঙ্গে সমানুপাতিক হয়ে থাকে। সো আমরা যদি এরকমও বের করতে চাই, তো তোমরা জানো এটা গোলকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, ক্ষেত্রফল হচ্ছে 4πr²। সো এখানে যেহেতু গোলকের কথাই বলা রয়েছে, তো এবার জিজ্ঞেস করা হয়েছে যে শীতলীকরণের হারে অনুপাতটা
জিজ্ঞেস করা হয়েছে, আর এখানে দেখবে তোমাদের চারটে অপশনও রয়েছে, এইভাবে জিজ্ঞেস করা হয়েছে। তো এইটা যদি আমরা করি, তো এখানে ফার্স্ট কেসে কত আসবে না r a স্কয়ার t1 টু দি পাওয়ার 4 আর r b স্কয়ার t2 টু দি পাওয়ার 4। তো t1 টু দি পাওয়ার 4 t2 টু দি পাওয়ার 4 এমনিও কেটে যাবে, কারণ t1 সমান t2। তো শুধুমাত্র এটা পড়ে থাকলো এইটা, কারণ এটা এমনিও কেটে গেল, কারণ দুটো সমান ছিল। সো এখান থেকে 4 পাওয়া যাচ্ছে। তো এখানে দেখো প্রশ্নে আমাদের অনুপাত চেয়েছিল। সো অনুপাত যদি আমরা বলি, যে শীতলীকরণের হারের কথা যদি আমরা বলি, সেটা কিন্তু 4:1 থাকবে। তো এইটা আমরা এইভাবেই করব। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 33, একদম সহজ। কোন সূত্র ব্যবহার করে নক্ষত্রের তাপমাত্রা নির্ণয় করা যায়? তো আমরা বিগত সব অঙ্কগুলোতেই স্টিফানের সূত্র প্রয়োগ করেছি। সেখানে দেখতেই পাচ্ছ E জানলে আমরা T পেয়ে যাব, যখন এই জানা থাকে, কিংবা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত পরিমাণ বিকিরণ হচ্ছে সেই বিকিরণের হার থেকে। তো সেই জন্য এটার উত্তর হবে 33 এর দাগে, সেটা হচ্ছে A। নেক্সট হচ্ছে 34, যেটা খুব একটু প্রবলেমেটিক অঙ্ক, অনেকেরই এটা आंसर ম্যাচ হচ্ছে না। তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কোশ্চেন নাম্বার 34। তো কোশ্চেন নাম্বার 34 এ কি রয়েছে না, উপাদান কিন্তু একই রয়েছে, তার মানে ঘনত্ব একই থাকে, আর অনুরূপ পৃষ্ঠতল রয়েছে। তার মানে অনুরূপ পৃষ্ঠতল থাকা মানে বুঝতেই পারছো যে পৃষ্ঠতলের যে এরিয়াটা একই রকমই রয়েছে, একই উপাদান রয়েছে, শুধুমাত্র ধাতব রয়েছে, শুধু ভর একজনের আরেকজনের 3 গুণ। তাহলে একজনের ভর আরেকজনের 3 গুণ রয়েছে। তো এটা একটা ব্যাপার রয়েছে। তার মানে আমরা বলতে পারি প্রথমের ভর পরের যে বস্তু তার ভরের 3 গুণ। আর কিছু বলা নেই, শুধু বলা রয়েছে গোলক দুটিকে একই উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে অপেক্ষাকৃত কম তাপমাত্রা বিশিষ্ট একটা তাপরুদ্ধ কক্ষে রাখা হলো। তার থেকে কম, তো স্বাভাবিকভাবে কি হবে না, তাপ হ্রাস পাবে। এই যে তাপ হ্রাস পাবে তার অনুপাতের কথা জিজ্ঞেস করেছে। তো দেখো আমরা একটু আগে এই ফর্মুলাটা ইউজ করেছি, আমি এরই সাহায্য নেব। তো এই যে ফর্মুলাটা আমরা ইউজ করেছি, তো এই ফর্মুলা দিয়ে আমি যদি এইখানে করতে চাই, আমি যদি নাম সেরকমই দিই, তাহলে কি আসবে না E1 বাই E2। তো এখানে যেহেতু একই রকম উপাদান রয়েছে, সো ডেফিনেটলি বিকিরণ ক্ষমতাও একই হবে, একই রকম পৃষ্ঠতলও রয়েছে, আবার উষ্ণতাও একই বলা রয়েছে দুজনে। তুমি প্রশ্নটা তোমরা লক্ষ্য করে দেখো যে পরিষ্কার বলা রয়েছে একই উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয়েছে। তো এগুলো যেহেতু সেম থাকছে, তাহলে আমি এটা বলতে পারি। তো এই যে A1 বাই A2 এখানে বলছি আমি, কারণ হচ্ছে এখানে পরিষ্কার যেটা বলা রয়েছে, যেটা সেটা হচ্ছে কি না, আমাদের A1 আর A2 যেহেতু একই রকম রয়েছে, তোমাদের মনে হতে পারে ঠিকই যে হ্যাঁ আমাদের তো একই থাকছে ক্ষেত্রফল, যেহেতু বলেছে একই উপাদান দ্বারা গঠিত এবং অনুরূপ পৃষ্ঠতল সম্পন্ন। না, পৃষ্ঠতল অনুরূপ বলেছে, ক্ষেত্রফল কিন্তু একই কোথাও বলা নেই। পৃষ্ঠতলটা একই রকম, তলের নেচারটা একই রকম, কিন্তু এরিয়াটা একই রকম সেটা কিন্তু বলা নেই। তার মানে এইখান থেকে আমরা 4 পাই r1 স্কয়ার আর 4 পাই r2 স্কয়ার করলে এখান থেকে আমরা পাচ্ছি r1 স্কয়ার r2 স্কয়ার। এবার যেহেতু ভরের কথা এখানে বলা ছিল, তো আমরা জানি যে ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। সো আমরা যদি এইভাবে লিখি v ρm, তাহলে v কত হবে না 4/3 পাই r3 এখানে ρm। একই উপাদানের তৈরি, তাহলে ডেফিনেটলি আমরা বলতে পারি এখান থেকে যেহেতু একই উপাদানের তৈরি, তার মানে r এর সঙ্গে এই যে রো একই থাকছে, তার মানে কি r3 প্রপোর্শনাল টু m। তাহলে অতএব আমরা বলতে পারি r প্রপোর্শনাল টু m টু দি পাওয়ার 1/3। সো আমরা যদি আমরা এটাকে এখানে বসিয়ে ফেলি এই এক্সপ্রেশনে, তাহলে কত আসবে m1 2/3 m2 2/3, কারণ একের জন্য 1 দুইয়ের জন্য 2।
তো এটা আমরা পেলাম, এই যে বিকিরণের হার যেটা পেলাম। কিন্তু দেখো এখানে প্রশ্নে বলা রয়েছে তাপ হ্রাসের হারের অনুপাত, এইটা তারা জিজ্ঞেস করেছে। আচ্ছা, যদি আমি বলি যে তাপ হ্রাসের পরিমাণটা কত হবে, তো তাপ হ্রাসের যেটা পরিমাণ হবে সেটা হচ্ছে যে ই কতটা পরিমাণ এই যে হচ্ছে বিকিরণ, সেটা আমরা সবসময় যেটা বের করি নিউটনের শীতলীকরণ সূত্র যখন থিওরি আমরা পড়েছিলাম তখন দেখেছি, সেইটা আমরা যেরকম তোমরা পড়েছো মনে করে দেখো H সমান mst ক্লাস 7 থেকে পড়ে আসছো। তো যদি আমরা একক পরিমাণ উষ্ণতার কথা যদি ভেবে দেখি, তাপ হ্রাসের পরিমাণ যদি বলি, তাহলে এখানে আমরা ভর এবং যেটা আপেক্ষিক তাপ সেটা দিয়ে আমাদের ভাগ করতে হবে। অবশ্য উপাদান একই, তার মানে এস এর ক্ষেত্রে সেটা কিন্তু পরিবর্তন কিছু হচ্ছে না, কিন্তু m থাকছে। তার মানে আমাদের যে রাশিমালা রয়েছে সেখানে একটা m কিন্তু ভাগ হবে। তার মানে আমি যদি বলি যে তাপ হ্রাসের পরিমাণটা কত, তো সেই পরিমাণটাকে যদি আমরা নামকরণ করেও দিই আমরা, তাহলে সেটাকে আমরা কি বলবো না, আমরা যেহেতু অনুপাত বের করতে চেয়েছি, এখানে প্রশ্নে বলা রয়েছে যে গোলক দুটি তাপ হ্রাসে অনুপাত, সে অনুপাতটা কত হবে না E1, এগুলো প্রাইম নাম দিতে পারি, তার মানে কত হবে E1 বাই M1s আর হবে E2 বাই M2s। স্বাভাবিকভাবে যখন আমরা একটা ভাগ করছি s তো এমনিও কেটে যাচ্ছে, কেটে গেল আমরা এখানে এটা বলতে পারবো কি না, এখানে ছিল কত M1 2/3, M2 2/3, তাহলে নিচে একটা, এইখানে একটা আসছে কত M2, এখানে আসছে M1। সো সহজ ভাষায় যদি আমরা বলি এখানে একটা -1/3, এখানে একটা -1/3, তাহলে যদি প্লাস আকারে লিখতে চাই তাহলে আমাদেরকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে। তাহলে M1 M2 এখানে আমরা জানি ভ্যালুটা কত, সো M2 সমান কত না M1/3, তার মানে 1/3। তাহলে দেখো তোমাদের যে অপশন রয়েছে অপশন ডি তার সঙ্গে পুরোপুরি ম্যাচ করে গেছে। তো একটু কঠিন অঙ্ক, অ্যাকচুয়ালি এক নম্বরের জন্য বলতে একটু কঠিন অঙ্ক, এটা 2 মার্কসেও কিন্তু হতে পারে। নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটা খুবই সহজ রয়েছে, সেটা হচ্ছে 35 এবং 36, দুটোই খুব সহজ প্রশ্ন রয়েছে। তো সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 35 এ বলা রয়েছে যে একটা কৃষ্ণ বস্তু রয়েছে যার 227 ডিগ্রি সেলসিয়াসে 7 ক্যালোরি পার সেমি স্কয়ার হারে এগোচ্ছে। তার মানে আমরা এইভাবে বলতে পারি একটা কৃষ্ণ বস্তু রয়েছে, তার উষ্ণতা, তাহলে সবচেয়ে আমি সহজভাবে বলি, আমরা এইখানে শর্ত দেখেছি, তাহলে সেটাকেই যদি আমি প্রয়োগ করি, অর্থাৎ স্টিফেনের সূত্রকে যদি আমরা প্রয়োগ করি, তো আমাদের এই ক্ষেত্রে যেটা আমাদের প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে E2 প্রয়োজন অ্যাকচুয়ালি। সো E2 হচ্ছে E1, এইটা হচ্ছে টু দি পাওয়ার 4। তো E1 এর মান প্রশ্ন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 7 ক্যালোরি পার বর্গ সেমি, আর T2 কত 727 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 প্লাস 727 সরাসরি কেলভিনে প্রয়োগ করে লিখে নেওয়াই ভালো। আর নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে 273 প্লাস 227 সবগুলো টু দি পাওয়ার 4 রয়েছে। তো এটাকে যখনই আমরা সলভ করছি, সলভ করে যেটা পাওয়া যাচ্ছে বুঝতে পারছো, উপরে হচ্ছে 1000 আর নিচে হচ্ছে কত 500, তার মানে 7 ইনটু 2 টু দি পাওয়ার 4, তার মানে 112 ক্যালোরি পার সেমি স্কয়ার। তো এটা রয়েছে অপশন বি, তাহলে এটার উত্তর হবে অপশন বি। নেক্সট যে কোশ্চেন রয়েছে কোশ্চেন নাম্বার 36, এটা খুবই সহজ, কারণ হচ্ছে এটা ওয়েনের সূত্র কিংবা ভিনের সূত্র প্রয়োগ। ভিনের সূত্রতে আমরা ল্যামডা টি সমান বি, অর্থাৎ ল্যামডা টি সমান ধ্রুবক দেখেছি। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ল্যামডা 1 টি1, যেরকম আমরা বয়েলের সূত্র পড়ার সময় করি p1 v1 সমান p2 v2, কারণ বিটা তো ধ্রুবকই থাকছে। তো এই ক্ষেত্রে দেখবে প্রথমে উষ্ণতা রয়েছে কত না 2000 কেলভিন, তারপরে 3000 কেলভিন, তার মানে ল্যামডা 2 চেয়েছে। তো ল্যামডা 2 কত, ল্যামডা 1
T1 বাই T2। তো ল্যামডা 1 কত না ল্যামডা মিটার, T1 কত 2000 আর T2 হচ্ছে 3000। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 2/3 ল্যামডা। তো 2/3 ল্যামডা মিটার একটা অপশন থাকছে, সেটা হচ্ছে অপশন বি, কারণ মিটার এককে দিয়েছি তাই মিটার লিখতে হবে। নেক্সট যে প্রশ্ন রয়েছে, তো এটা একটু প্রবলেম রয়েছে কারণ বড় প্রশ্ন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 37। এটা নিয়ে आंसर নিয়ে সমস্যা হচ্ছে অনেকেরই, তো এটা আমরা একটু আলোচনা করব এবং উপরের দিকটা মুছে নিই, তোমরা ততক্ষণ প্রশ্নটা পড়ো। কোশ্চেন নাম্বার 37 এ এটাও কিন্তু স্টিফানের সূত্রেরই প্রয়োগ বলতে গেলে। এবারে এই যে স্টিফানের সূত্র প্রয়োগ রয়েছে, তো স্টিফানের সূত্রে তোমরা মনে করে দেখো আমরা এইভাবেও কিন্তু সূত্রটা পড়েছিলাম, যেখানে আমাদের পরিপার্শ্বের যে উষ্ণতাটা দেওয়া থাকছে সেটা হচ্ছে T0। তো এই ক্ষেত্রে যেটা আমাদের বলেছে 600 কেলভিনে ছিল, তখন পরিপার্শ্বের তাপমাত্রা 200 অর্থাৎ θ0 এর মান, তখন সেটির তাপ হ্রাসের হার হচ্ছে R। তার মানে আমরা বলতে পারি E নাম দিয়েছি সেটাকে তারা R নাম দিচ্ছে। আর এবারে বলছে যখন সেটা হ্রাস পেয়ে 400 কেলভিন হবে, 600 থেকে 400 হবে, তখন তাপ হ্রাসের হার কি হবে। তাহলে আমরা R নাম দিচ্ছি যেহেতু প্রশ্নে নাম রয়েছে R, পরেরটাকে আমি R' নাম দিলাম যেহেতু পরিবর্তিত কত হবে। সো এখানে যখন আমরা লিখবো তাহলে সিগমা T1 টু দি পাওয়ার 4, আর এটাকে লিখবো T0 টু দি পাওয়ার 4, আর এখানে লিখবো T2 টু দি পাওয়ার 4 আর T0 টু দি পাওয়ার 4। তো এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি একটা হচ্ছে 600 থেকে 200 তে নামবে, আরেকটা হচ্ছে 600 থেকে 400 তে নামবে। তার মানে আমরা এরকম বলতে পারি R/R' 600 থেকে 200 সম্ভবত, আরেকটা হচ্ছে 600 থেকে 400। দেখো এটা তো সলভও করা যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে টু দি পাওয়ার 4 তো ক্যালকুলেটরে খুব বড় মান আসছে, তোমরা সলভ করতে পারো, যেহেতু সায়েন্টিফিক ক্যালকুলেটর রয়েছে তোমরা ইজিলি করতে পারো। আর না হলে আমরা সেই সপ্তম শ্রেণীতে যেভাবে করতাম সেভাবে কিন্তু করতে পারি, অর্থাৎ এইভাবে। তাহলে একটু ছোট হবে, না হলে নরমাল ক্যালকুলেটর দিয়েও করা যাবে, যতগুলো শূন্য এক্সট্রা থাকছে মানে বড় হয়ে যাচ্ছে এটা লিখতে, 10 টু দি পাওয়ার তত করে নেবে তাহলেও হবে। তাহলে এখানে দেখো R/R' যদি করি তার মানে এরকম লিখতে পারি আমরা a square plus b square, a square, এইটা। নেক্সট এদিকেও করতে পারি সে কিভাবে, সো এখান থেকে যদি আমরা ভ্যালুগুলো এখানে করে দেখি, যেটা আমি লক্ষ্য করেছি সেটা আমি বলছি সলভ করে, তো তোমরাও করে দেখতে পারো, আর না হলে সরাসরি করবে কোনো অসুবিধা নেই, সরাসরি ক্যালকুলেটরে যে মানটা বেরোচ্ছে। তো এখানে পাওয়া যাচ্ছে 16/3, তাহলে আমাদের R' চাই, তো এটা হচ্ছে 3/16R। তো এটা একটা অপশন রয়েছে দেখো, সেটা হচ্ছে অপশন এ, সেটা হবে উত্তর। আর দুটো প্রশ্ন রয়েছে আমাদের এখনো, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 38 এবং 39। 38টা একদম সহজ, কারণ হচ্ছে কোশ্চেন নাম্বার 30 যেরকম ছিল এটা সেরকমই রয়েছে। সূর্যের উষ্ণতা দ্বিগুণ হলে পৃথিবীতে আপতিত শক্তির হার, একদম সহজ প্রশ্ন। তো এটা কত হবে আমরা জানি, E এর সঙ্গে T এর সম্পর্ক স্টিফানের সূত্র থেকে। তার মানে E2/E1 যদি বের করি তাহলে কত হবে এইটা। তো যেহেতু বলে দিয়েছে দ্বিগুণ হচ্ছে উষ্ণতা, তাহলে 2 টু দি পাওয়ার 4, আগেটা থেকে দ্বিগুণ, তাহলে এটা কত পাওয়া যাচ্ছে 16, তাহলে E2 হচ্ছে 16 ইনটু D1। তাহলে এখানে অপশন আছে দেখো 16 গুণ, তো সেই 16 গুণ হবে উত্তর। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 39। একটি বস্তুর তাপমাত্রা, এটাও অনেকটা সলভ করতে হবে, কিন্তু ক্যালকুলেটর রয়েছে ওই জন্য চিন্তা করার কিছু ব্যাপার নেই। সেটা হচ্ছে একটা বস্তুর তাপমাত্রা 60 ডিগ্রি থেকে 50 ডিগ্রি হতে 10 মিনিট এবং ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তো নিউটনের শীতলীকরণ সূত্র অনুসারে আরো 10 মিনিট পর তাপমাত্রা কত হবে। তো যা যা তথ্য রয়েছে, প্রথমে 60 থেকে 50, ঘরের উষ্ণতা 25, তারপরে আরো 10 মিনিট সময়
তাহলে এবার বুঝতেই পারছো যে 60 থেকে 50 হবে, তারপরে কততে নামবে? 50 থেকে 25-এ যাবে, ঘরের উষ্ণতা অবধি যাবে। তাহলে এইরকম সিচুয়েশনে তো জিজ্ঞেস করেছে সময় কত, না 60 থেকে 50 হতে সময় লেগেছে কত, না 10 মিনিট, ঠিক আছে। আর আরো 10 মিনিট পর কত সেইটা তারা জানতে চাইছে, তার মানে আরো 10 মিনিটের কথা বলছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখবে তোমরা যে এই ক্ষেত্রে প্রথমে তারা 10 মিনিট সময় বলে দিয়েছে, 10 ডিগ্রি সেলসিয়াস নেমেছে। এইবারে আরো 10 মিনিট সময় গ্যাপ নিয়ে নিচ্ছে, তখন কি হবে না, তখন আমাদের স্টার্টিং টেম্পারেচারটা রয়েছে সেটা হচ্ছে 50, তখন আর 60 নয়, সেটা 50 কিন্তু। তার মানে আমরা যে সূত্রগুলো জানি, অর্থাৎ আমি এদিকটা করি কারণ দেখতে পাবেন তোমরা, আমরা যে সূত্রটা দেখেছিলাম যে পরিমাণ সময় লেগেছে যেটা সমাকলন করে আমরা পেয়েছিলাম, তো সেই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি সেটা ছিল কি না t equals to 1/c log e, এইটা ছিল, তাই তো। তো আমাদের ক্ষেত্রে যেহেতু দুটো কেস রয়েছে, তাহলে আমরা প্রথম যে রয়েছে তাহলে প্রথম এটা করতে হবে, আর করতে হবে কি শেষে আবার দেখো রয়েছে দ্বিতীয় 10 মিনিটে। এই যে দুটো কেস রয়েছে, সবচেয়ে প্রথম যেটা আমরা যদি করি, তো t1 কত রয়েছে 10, আমরা মিনিটেই রাখবো, কোনো অসুবিধা নেই। আর এদিকে 1/c log e, θ1 এর মান এখানে দেওয়াও রয়েছে, সেটা হচ্ছে কত 60, আর রুমের উষ্ণতাও দেওয়া রয়েছে, অর্থাৎ পরিবেশের উষ্ণতা সেটা হচ্ছে 25, তারপরে হয়েছে কত 50 25। তাহলে এটা হচ্ছে সমীকরণ 1। আর দ্বিতীয় 10 মিনিটে কি হবে, আবার 10 মিনিট সমান 1/c log e, এইখানে কিন্তু স্টার্টিং টেম্পারেচার যেটা রয়েছে সেটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা বলেছে কত 50, রুমের কিংবা পরিবেশের উষ্ণতা একই থাকছে, কিন্তু কত থেকে থামবে সেটা কিন্তু কোনো খোঁজ নেই। তাহলে দেখো দুটো সমীকরণ ভাগ করলে এমনিও c কেটে যাবে, তাহলে আমরা যখনই ডিভাইড করব সেই সমীকরণ 1/2 হোক কি 2/a হোক, যা খুশি করো তোমরা, কোনো যায় আসে না, তার থেকে তোমরা থিটা বের করে নেবে, কারণ বাকি সব জানা রয়েছে। তো এখান থেকে যখন θ3 বের করছি আমি, তখন পাচ্ছি কত 42.86 ডিগ্রি সেলসিয়াস। তো এটা একটা অপশন রয়েছে, সম্ভবত অপশন সি তে রয়েছে, সেটাই হচ্ছে সঠিক উত্তর। কিছু অসুবিধা হবে না, দুটো সমীকরণ নেবে, ভাগ করবে, 10 10 কেটে গেল, 1/c কেটে গেল, লগ তো এমনি উঠে যাবে কারণ দুদিকেই লগ আছে। এখান থেকে কত পেলে তোমরা, না এখান থেকে 35, এখান থেকে 25, তাহলে এখানে 25 আর θ3 জাস্ট বজ্রগ্রহণ করলেই ইজিলি আমরা উত্তরটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো এখানেই আলোচনা শেষ করছি। আমরা সেট 1 সেট 2 নিউমেরিক্যাল রয়েছে, কিন্তু অনেকগুলো নিউমেরিক্যাল রয়েছে, তো অতটা আলোচনা করলে অনেক সময় লেগে যাবে। স্পেশালি সেট 2 তে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে যেটা এন্ট্রান্সেও কাজে লাগবে, ইভেন 11এও কাজে লাগবে। তো সেট 1 এ যে অঙ্কগুলো রয়েছে কি সেট 2 তে, এগুলো অনেক ক্যালকুলেশন গুলো রয়েছে, তো ক্যালকুলেশনের মধ্যে আমি যাচ্ছি না। আমি নেক্সট ভিডিও থেকে যেটা করব, সেট 1 এ আমাদের 16টা অঙ্ক রয়েছে, তার মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক বাছাই করে ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবে, কোন প্রসেসে হবে কিংবা কোন ফর্মুলা লাগবে। তো সেই ফর্মুলা আমি তোমাদের লিখে দেবো, বলে দেবো কি কি ডেটাগুলো দেওয়া রয়েছে, তোমরা ভ্যালুগুলো পুট করে মিলিয়ে নেবে। আমি তবুও ক্যালকুলেশন করে দেখে নেবো অ্যান্সারে কোনো প্রবলেম হচ্ছে কিনা, তোমরা নিজেরাও ক্যালকুলেশন করে মিলিয়ে নেবে। তো আমরা নেক্সট দুটো ভিডিওতে, দুটো কিংবা তিনটে ভিডিওতে চেষ্টা করব সেট 1 এর একটা ভিডিওতে আলোচনা করা, আর সেট 2 কে আমরা দুটো পার্টে যদি আলোচনা করা যায়, তো সেইটা আমরা নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করে নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সেট 1 এর অঙ্ক নিয়ে। টিল দেন, বাই।